যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আগামী 3 আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে। দেখা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে। এক ধরনের অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। আপনি অবাক হবেন, যেই অ্যাক্টিভিটিস দেখিয়েছে সেটা অসম্ভবকে সম্ভব করা, যেখানে অনেকটা সফল হয়েছে। এটিকে কেবল অনুমান নয়, বিশ্বস্ত এবং নিশ্চিত তথ্য বলে দাবি করা হয়েছে। আপনি বিষয়টিকে আর হালকা নেবার কি? শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। 5 আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদও জানান তিনি। 2024-এর 3 আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল, সেই শহীদ মিনারেই আগামী 3 আগস্ট রোববার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে। সেখানেই তুলে ধরবেন বিগত 1 মাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনাগুলো। খেলার নাম বাবাজি, খেলায় পড়লে যে মানুষ অনেক কিছু করতে পারে, ক্ষুধা লাগলে যে বাঘে ধান খায়, বিড়াল গাছে ওঠে, এইটা এই সম্প্রতি 2 দিন আগে একটা কঠিন সিদ্ধান্ত থেকে বুঝতে পারলাম। আগস্ট শুরু হয়ে গেছে, বিএনপির বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনূস চূড়ান্তভাবে বিরাট কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সরকারে যা করার অলরেডি করে ফেলেছে। এইটা নিয়ে তো মনে করেন যে ভারতের অন্তরস্থল পুরো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বিপদ যখন আসে চারদিক থেকেই আসে দর্শক। ভারতের জন্য যেটা মহা বিপদ হয়ে এলো, আমাদের জন্য সেটা হয়ে এলো মহা সুযোগ, এবং এই সুযোগকে কাজে লাগাতেই হবে। এটা অনেক বড় বিগ প্ল্যান। এই বিগ প্ল্যান বা বিগ প্ল্যান বাস্তবায়ন হতে ওই পরিকল্পনা আজকে আমরা প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে। বাংলাদেশের মানচিত্র বাড়িয়ে বড় করে ভারতের কিছু অংশ দখল করে এবার নতুন আরেকটা তথ্য আসলো। দর্শক, কি হচ্ছে বাংলাদেশের বড় মানচিত্র নিয়ে? বাংলাদেশের মানচিত্র আমরা বড় করতে চাইছি কোন দৃষ্টিকোণ থেকে কিংবা কোন হিসাবে, সেটা একটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। সে একটা কঠিন খবর দর্শক, কিভাবে আপনারা বিষয়টা ব্যাখ্যা করবেন জানি না। সেটা হচ্ছে বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারের দরপতন। আবার বলি, মনোযোগ দিয়ে একটু শোনেন, তাহলে বাংলাদেশ এখন সুবিধাজনক অবস্থায় আছে। এটার প্রভাব পড়ছে ভারতের মানে পোশাক বাজার গুলো, ওদের সমস্ত কোম্পানি যেহেতু শেয়ার বাজারে, তার উপরে প্রভাব পড়ছে এবং দরপতন ঘটছে। কারাগারে গণদোলাই খাচ্ছে আওয়ামী লীগ নেতারা। ইতিমধ্যে এক নেতাকে এমন গণদোলাই দিয়েছে জনতা, কারাগারে অন্যান্য যারা আছেন তারা তাকে কোনো রকম রক্ষা করে বাঁচিয়ে নিয়েছেন সেখানের নিরাপত্তা রক্ষীরা। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এখন বাংলাদেশের 20%, ভারতের 25%, এইটা নিয়ে তো মনে করেন যে ভারতের অন্তরস্থল পুরো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। যাক, সেটা ভিন্ন কথা, কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু এই তৈরি পোশাক শিল্পে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ হচ্ছে 3rd লার্জেস্ট। আগে ছিল 2nd, এখন ভিয়েতনাম মাঝে ঢুকে গেছে। 1st চীন, 2nd ভিয়েতনাম, 3rd বাংলাদেশ, আর 4 নম্বর হচ্ছে ভারত এই তৈরি পোশাকে। তো ভারত সবসময় তৈরি পোশাকে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বী মনে করে। তো যখনই এই ভারতের তৈরি পোশাক শিল্প দেখেছে যে বাংলাদেশে আমেরিকা বাংলাদেশের প্রতি যে শুল্ক ঘোষণা করেছে সেটা 20%, ভারত থেকে 5% কম, তখনই ভারতের পোশাক শিল্পের শেয়ার বাজারের দাম হু হু করে পড়তে শুরু করেছে, এবং যেটা ভারতের অর্থনীতির জন্য আরেকটা বিরাট অশনি সংকেত। বিপদ যখন আসে চারদিক থেকেই আসে দর্শক, এই হচ্ছে গিয়ে সমস্যা। আমি একটু পড়ে শুনে তারপর আমি বিশ্লেষণ করব। যুগান্তর লিখেছে যে বাংলাদেশের উপর শুল্ক হ্রাস, প্রথম দিনেই ক্ষতির মুখে ভারতের পোশাক বাজার, এবং ভারতীয় অর্থনীতিবিদরা বলতেছেন ভারতের পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে, এবং এটা অবশ্যই খুব একটা ভালো পদক্ষেপ। অনেকেই অনেক কথা বলবে, অনেক সমালোচনা করবে। আমি মনে করি যে এই ভূরাজনৈতিকভাবে ভারত বাংলাদেশ চাইতে অনেক পিছিয়ে পড়েছে। আমি আমেরিকার একজন বিশ্লেষকের বিশ্লেষণ শুনছিলাম, তো তিনি বললেন যে আমেরিকা কিন্তু দীর্ঘদিন চেয়েছে যে এই অঞ্চলে ভারতকে দিয়ে সব নিয়ন্ত্রণ করতে, ভারতকে সামনে রেখে চীনের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করতে। কিন্তু আমেরিকা দেখলো যে ফলাফল কি? ফলাফল হলো যে ভারত তো চীনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, বরঞ্চ আরও আমেরিকাকে ব্যবহার করে ভারত তার স্বার্থ গুছিয়ে নিচ্ছে। পিছন দিকে আবার রাশিয়া থেকে তেল কিনতেছে, চায়না থেকে এনার্জি কিনতেছে, কাজের কাজ কিছুই হচ্ছে না।
সুতরাং এখন সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা যে এই অঞ্চলে সবকিছু আমেরিকা নিজে ডিল করবে, এই অঞ্চলটা আর ভারতের হাতে ছেড়ে দেওয়া যাবে না। গত বছর ট্রাম্পের আমলে কিন্তু এই অঞ্চলটা ট্রাম্প ভারতের হাতে ছেড়ে দিয়েছিল, বিনিময়ে আমেরিকা কিছুই পায়নি। সুতরাং এখন থেকে আমেরিকা সব নিজে ডিল করবে। এই কারণে দেখবেন যে বাংলাদেশের সঙ্গে কিন্তু আমেরিকা সব নিজে ডিল করতেছে। এবং একটা গোপন খবর পেয়েছি যে এই মুহূর্তে নাকি আমেরিকার একজন প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটা গোপন মিটিং চলতেছে। জানি না সেই মিটিংয়ের বিষয়বস্তু কি হবে, বা চলতেছে। সুতরাং ভারত একটা বিশাল ব্যাকফুটে পড়ে গেল। এবং শেয়ার বাজারের দাম যেভাবে পতন হচ্ছে, আগামীকালকে হয়তো পোশাক শিল্পের সঙ্গে অন্যান্য শিল্প যুক্ত আছে। যেমন যদি পোশাক শিল্পের শেয়ার বাজার পতন হয় ভারতের, তাহলে ভারতের যে তুলা শিল্প আছে ওগুলোরও শেয়ার বাজারের দামও কমে যাবে, কারণ একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত। কাজে এটা সহজেই বলা যায় যে ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে ভারতের জন্য যেটা মহা বিপদ হয়ে এলো, আমাদের জন্য সেটা হয়ে এলো মহা সুযোগ, এবং এই সুযোগকে কাজে লাগাতেই হবে। তবে এই সুযোগ যদি আমাদের কাজে লাগাতে হয় প্রপারলি, তাহলে আমাদের নিজেদেরকেও কিন্তু পরিবর্তন করতে হবে। পোশাক শিল্পগুলোতে গ্যাস বিদ্যুতের অবিরাম সরবরাহ দিতে হবে। তারপরে ব্যাংক, লজিস্টিক, এগুলোর কাজগুলো খুব দ্রুত করতে হবে। আমাদের চট্টগ্রাম বন্দরে, মোংলা বন্দরে মাঝে মধ্যে মাল উঠাতে জাহাজে 1 সপ্তাহ লেগে যায়, এবং দেরি হওয়ার কারণে আমাদেরকে জরিমানা দিতে হয়, এবং যখন আর একদম সময় থাকে না তখন বিমানে পাঠাতে হয় বাড়তি টাকা পয়সা দিয়ে। এনবিআর কাগজপত্র দিনের পর দিন আটকে রাখে, ছাড় দেয় না, ঘুষ চায়। এগুলো বন্ধ করতে হবে। ঢাকা শহরে প্রায় সময়ই রাস্তাঘাট বন্ধ করে যানজট হয়, অবরোধ হয়। এগুলো করা যাবে না। এগুলো করলে আমাদের পুরো আদেশ বাতিল হয়ে যাবে। সুতরাং এই যে ট্রাম্প আমাদের জন্য যে 20% শুল্ক নির্ধারণ করলো, এটা আমাদের জন্য বিশাল সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, আমাদের যে এনার্জি সেক্টরগুলো নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করতে হবে, আমলাতান্ত্রিক জটিলতাগুলো দূর করতে হবে, এবং সর্বোপরি যেটা বলা হয়নি, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। অনেকে দেখেছি যে মেড ইন বাংলাদেশ দেখলে কিনতে চায় না, খুব কম যদিও সামান্য, বলে যে বাংলাদেশে রানা প্লাজায় অনেক লোক মারা গেছে, আমরা বাংলাদেশ শ্রমিকদের সম্মান করি না। এটা যাতে না হয়, যাতে শ্রমিকদের বেতন কাঠামো এগুলো ঠিকমতো দেওয়া হয় এবং কারখানার সেফটিটা নিশ্চিত হয়, তাহলে কিন্তু বহির্বিশ্বে আমাদেরকে আর দুর্নামের ভাগী হতে হবে না। আমি ধন্যবাদ জানাই আবারও ডক্টর ইউনূস সরকারকে, এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরকে, এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর। কথাটি বলেছিলাম আজ থেকে আনুমানিক 2 মাস আগে। আমি তো একেবারেই দিন তারিখ ঠিক করে বলতে পারবো না, কথা তো প্রতিদিনই 2-3 বার বলি। তো সেই কারণে আমি বলছি আনুমানিক 2 মাস আগে এই কথাটা আমি বলেছিলাম। আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আমার সেই কথাটার জবাব দিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিভাবে জবাব দিলেন বাংলাদেশের মানবজমিন পত্রিকার এই মুহূর্তের হেডলাইনটা যা লিখেছে, বৃহত্তম বাংলাদেশের মানচিত্র প্রসঙ্গে যা বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী। এবার বিস্তারিত। বৃহত্তম বাংলাদেশের কথিত মানচিত্র প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত সরকারের নজরে এসেছে ভারতের কিছু অংশ নিয়ে তথাকথিত বৃহত্তর বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেছে বাংলাদেশের ইসলামী সংগঠন সালতানাতি বাংলা। 2 মাস আগের কথাটা আমার একটু মিলাইয়া দেখবেন। যারা মন্তব্য করেছিলেন, হতাশ হয়েছিলেন, যারা না জানতে পেরে কথাগুলা সঠিক কিনা বা এটার বাস্তবতা, বাস্তব চিত্র, মানচিত্রটা একেবারে মনে হয় আপনি 4 কাপে একেবারে গুইলা খাইয়া ফেলবেন। এটা কি এত সহজ, এত কলা? এটা কি মামার বাড়ির কলা ধরে আছে, পাকনা কলা আপনি পায়রা খাইয়া ফেলবেন? এটা অনেক বড় বিগ প্ল্যান। এই বিগ প্ল্যান বাস্তবায়ন হতে সময় সাপেক্ষের বিষয় হয়। প্রিয় দর্শক, আমি এবার আপনাদেরকে যে নিউজটা এখানে লিখেছে তা শেষ করছি। এখানে লেখেছে, এই সংগঠনটির পিছনে তুর্কি যুব ফেডারেশন নামের একটি তুর্কি স্বেচ্ছাসেবী সংস্থার সমর্থন রয়েছে বলে জানা গেছে। রাজ্যসভার কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালের প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর লিখিত বিবৃতিতে বলেন, এই বৃহত্তম বাংলাদেশের মানচিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছিল। ওই যে 2 মাস আগে যখন আমি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলে এমন ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। ভারত সরকার নিবিড়ভাবে বাংলাদেশের দিকে পর্যবেক্ষণ করছে। কারা? সালতানাতি বাংলা, মানে বাংলা আমরা ফেরত আনবো। যেটা ইংরেজরা চেয়েছিল, বাংলা একটা রাষ্ট্র হবে, উর্দু একটা রাষ্ট্র হবে, হিন্দুস্তান হিন্দি ভাষার মানুষ নিয়ে একটা রাষ্ট্র হবে, 3টা রাষ্ট্র হবে ব্রিটিশ থেকে। কিন্তু সেই তখনকার ভারতীয়
রা আমাদেরকে আলাদা রাষ্ট্র করতে দেন নাই, তারা পাকিস্তানের সাথে আমাদেরকে ষড়যন্ত্র করে ঢুকিয়ে দিয়েছিলেন যে পরবর্তীতে এরা একটা রক্তক্ষয়ী সংঘর্ষের ভিতরে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে। ওই পরিকল্পনা আজকে আমরা প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে। ভারতের নোংরা পরিকল্পনায় তৎকালীন ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিলেন বাংলাকে পাকিস্তানের সাথে দিতে, কারণ পাকিস্তান হলো উর্দু, কয়েক হাজার মাইল দূরে আমাদের কাছ থেকে। আমরা হলাম বাংলা, আমরা হব পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয় সহ যেগুলাতে বাংলা ভাষা চলে সেইগুলাকে নিয়ে হবে বৃহত্তম বাংলা। আর এর নামটা তুরস্ক থেকে দিয়েছে সালতানাতি বাংলা। সালতানাতি বাংলা এইরকম একেবারে দেশটার নাম হবে তা নয়, এটা একটা আন্দোলন, সংগ্রাম বা একটা কিছু গঠনের জন্য একটি বিপ্লবী নাম সালতানাতি বাংলা। এর পরবর্তীতে এটা বৃহত্তম বাংলা হবে নাকি বাংলাদেশি থাকবে, আমরা সবকটা নিয়ে যখন আমরা পারবো, সেই পারার জন্য সময় সাপেক্ষ প্রশিক্ষণ, মেধা, যোগ্যতা, বাংলাদেশের মানুষের মানসিকতা সব যেদিন পাল্টাতে পারবেন সেদিন পারবেন সালতানাতে বাংলা তৈরি করতে। আর আপনি আজকে ধানের শীষ, কালকে নৌকা, পরশুদিন লাঙ্গল নিয়ে দৌড়াদৌড়ি করবেন, আর আপনি সালতানাতে বাংলার সৌন্দর্য দেখতে চান। আরে আপনার মতন মুনাফেক দিয়া সালতানাতে বাংলা হবে না। সালতানাতে বাংলা হবে 24-এ যারা জীবন দিয়েছে বিনা স্বার্থে, যারা পরিকল্পনা করেছে বিনা স্বার্থে, যারা শপথ নিয়েছে বিনা স্বার্থে যে বাংলা থেকে হাসিনাকে দিল্লি পাঠাবই, এতে আমার জীবন গেলে যাবে, এতে আমি বেঁচে থাকলে বাঁচবো, মরলে শহীদ, বাঁচলে গাজী, যারা শপথ নিয়েছিল তারাই বাংলাকে হাসিনার থেকে স্বাধীন করেছে। আর ভবিষ্যতে তারাই পারবে সালতানাতে বাংলা অথবা বৃহত্তম বাংলা নামক একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে। বিএনপির বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনূস চূড়ান্তভাবে বিরাট বিরাট কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সরকারের যা করার অলরেডি করে ফেলেছে। দর্শক, ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, ওটা কার্যত শেষ। 31 জুলাই মানে শেষ। নতুনভাবে আর কোনো আলোচনা, নতুন কোনো সম্ভাবনা বা নতুন কোনো ডেভেলপমেন্টের সম্ভাবনা নাই। যা হওয়ার হয়েছে হয়ে গেছে। এখন এইখানে যে সব বিষয় 19টা হোক আর যে কয়টা হোক, ঐক্যমত হওয়ার হয়ে গেছে। ঐক্যমত কমিশন সিদ্ধান্ত যা নিয়ে নিয়েছে। এখন এইগুলো কোন কোন বিষয় ঐক্যমত হয়নি, সামনে কোনটা চলবে, কোনটা পার্লামেন্ট দেখবে, আর কোন বিষয় ঐক্যমত হয়েছে, যেগুলো জুলাই সনদ অনুযায়ী বাস্তবায়ন করতে বাধ্য, এগুলো যা করার হয়ে গেছে। এখন যেসব বিষয়ে ঐক্যমত কমিশন 31 জুলাই পর্যন্ত সিদ্ধান্ত নিতে পেরেছে, এগুলো সব বিএনপির বিরুদ্ধে গেছে। মৌলিক যেসব বিষয় বিএনপি জোরালোভাবে যেটা ঠেকাতে পেরেছে, ঠেকাতে চেয়েছে, কিছুই ঠেকাতে পারেনি, সব ওয়েন্ট এগেইনস্ট বিএনপি। যেমন এক ব্যক্তি 10 বছরের বেশি জীবনে প্রধানমন্ত্রী হতে পারবেন, এটা বিএনপি জোরালোভাবে ঠেকাতে চেয়েছে। এখনো নোট অফ ডিসেন্ট দেওয়ার কথা বলছে, কিন্তু ঐক্যমত কমিশন কিন্তু বলছে এটা চূড়ান্ত সিদ্ধান্ত। তার মানে বিএনপির বিরুদ্ধে গেছে সিদ্ধান্ত। আবার উচ্চকক্ষে পিআর, উচ্চকক্ষ বিএনপি চেয়েছে যাতে তারেক রহমান নমিনেশন বাণিজ্যটা ভালোভাবে করতে পারেন, টাকা পয়সাকে আরো কাউকে এমপি বানাতে পারেন, কিন্তু উচ্চকক্ষে পিআর সিস্টেম এটা একদম চায়নি। কিন্তু উচ্চকক্ষে 100 আসন প্লাস পিআর সিস্টেমে নির্বাচিত হবে নিম্নকক্ষের ভোটের অনুপাতে, এটাও ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হয়েছে, এটাও বিএনপি চায়নি। আরো অনেক সিদ্ধান্ত, যে আপনি 19টা বিষয় ঐক্যমত যদি দেখান ফিলোসফিক্যালি, এক্স্যাক্টলি আপনি হয়তো সব পাবেন না, কিন্তু দার্শনিকভাবে দেখলে সবগুলো বিএনপির বিরুদ্ধে গেছে। কারণ বিএনপি যা চায়, বিএনপির যে ফিলোসফি বাংলাদেশের রাজনীতিতে যে বন্দোবস্ত কায়েম করতে চায়, সবগুলো বিএনপির বিরুদ্ধে গেছে। অতএব ঐক্যমত কমিশন বা সরকার যা করেছে এটা বিএনপির বিরুদ্ধে। এখন বিএনপির রাস্তা একটাই, যে এগুলো সিদ্ধান্ত যাই হোক, আমরা ক্ষমতা এসে এগুলো সব ছুড়ে ফেলে দিতে পারবো। এটি হচ্ছে বিএনপির আত্মবিশ্বাস। ওই যে জুলাই সনদে আছে 2 বছরের মধ্যে বাস্তবায়ন, আরে কিসের 2 বছর, ক্ষমতা পেলে এগুলো ছুড়ে ফেলবো। বিএনপি এখন আশা একটাই, কিন্তু সিদ্ধান্ত যা হয়েছে ওয়েন্ট এগেইনস্ট বিএনপি। এই যে সাংবিধানিক সংস্থার প্রধান নিয়োগের বিষয়েও বিএনপির মত কার্যকর হবে না, এটা বিএনপি জেনে গেছে, যেহেতু এটা আনসলভ। এরপর দেখেন আলাদা পুলিশ কমিশন হচ্ছে সাংবিধানিক একটা সংস্থার মতো, পুলিশ সরকারের অধীনে থাকবে না, এটাও বিএনপি দার্শনিকভাবে চায় না। মানে বিএনপির একটা থিওরি হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে হাত পা বেঁধে রাখা যাবে না। তো যে সিদ্ধান্তগুলো একমত হয়েছে সবগুলো দার্শনিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে হাত পা বেঁধে রাখা। অতএব এই ঐক্যমত কমিশনে অলরেডি যা ঘটেছে, যা করার সরকার করে ফেলেছে, এগুলো। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।